দেখ, আগের দিনেতে আমরা থার্মোডাইনামিক্স করছিলাম, থার্মোডাইনামিক্সের একদম লাস্ট পয়েন্ট অবধি কভার করেছিলাম, শুধু সামান্য একটুখানি পার্ট বেঁচে গিয়েছিল। সেই পার্টটা হচ্ছে তোর কিসের পার্টটা? রেফ্রিজারেটরের পার্ট, যেটাকে আমরা আরও একটা নামেতে পরিচয় দিয়েছি, সেটা হচ্ছে কি হিট পাম্প, রাইট? তো আমরা আগের দিনে কিন্তু হিট ইঞ্জিন কমপ্লিট করেছিলাম, আমরা আর কি কমপ্লিট করেছিলাম? কার্নট ইঞ্জিন কমপ্লিট করেছিলাম। শুধু আমাদের যে ছোট্ট টপিকটা বাকি ছিল সেটাকেই আজকে আমরা দেখে নেব। তো সেই ছোট্ট টপিকটার নাম আমাদের দিয়ে দেওয়া হয়েছে কি, দেখ, রেফ্রিজারেটর, বা যাকে আমরা বলছি কি হিট পাম্প, রাইট? তো আমরা এবারেতে তাহলে সেই হিট পাম্পের টপিকটাকে দেখে নেব। হিট পাম্পের সময়তে কি বলা হচ্ছে দেখ। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে হেডিং নিয়ে নে। হেডিংয়ের ক্ষেত্রে কিসের কথা বলা হচ্ছে দেখ? রেফ্রিজারেটর। ওকে, আচ্ছা, প্রথম এক কথায় যেটাকে বলতে গেলে আমাদের কথা দাঁড়াবে সেটা হচ্ছে কি, এটা হচ্ছে হিট ইঞ্জিনের অপোজিট জিনিস। অর্থাৎ হিট ইঞ্জিনেতে আমরা কি করেছিলাম? হিট সাপ্লাই দিয়েছিলাম কিসের জন্যে? কিছু পরিমাণ ওয়ার্ক করার জন্যে। এখানেতে তাহলে আমাদেরকে কি বলতে হবে? কাজ করা হবে কিসের জন্যে? না, হিটকে এক্সট্র্যাক্ট করার জন্য, রাইট? তাহলে আমাদের এখান থেকে কিসের কথা বলছি? না, এটা হচ্ছে কি বিপরীত প্রক্রিয়া কার? না, সেটাকে বলছি কি হিট ইঞ্জিনের। তাহলে সেটাকেই আমাদের লিখতে গেলে কীরকমভাবে লিখে রাখবো দেখ, সেটা হচ্ছে কি রিভার্স প্রসেস, রিভার্স প্রসেস অফ হিট ইঞ্জিন। ওকে, সেই রিভার্স প্রসেস অফ হিট ইঞ্জিন বলতে আমাদের কি বুঝিয়ে দিলাম? না, আমরা বললাম কি হিট ইঞ্জিনেতে কি করা হতো? না, বললাম দেখ, হিট ইঞ্জিনেতে হিট ইজ গিভেন টু পারফর্ম সাম ওয়ার্ক। ওকে, তাহলে হিট দেয়া হয় কিসের জন্য? না, কার্য সম্পাদন করার জন্য। তাহলে আমাদের এখান থেকে যদি রিভার্স প্রসেস বলি, তাহলে আমাদের এখান থেকে আমাদের কি বলতে হবে দেখ, সিমিলারলি কিসের ক্ষেত্রে? না, রেফ্রিজারেটরের ক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে? না, ওয়ার্ক ইজ ডান বা ওয়ার্ক ইজ পারফর্মড, রাইট? কিসের জন্যে? না, টু এক্সট্র্যাক্ট। আগে কি করা হয়েছিল? হিট দিয়ে ওয়ার্ককে করা হয়েছিল, এখন কি করা হচ্ছে? কাজ করা হচ্ছে কিসের জন্যে? না, আমরা সেটাকে বলছি কি টু এক্সট্র্যাক্ট সাম হিট। ওকে, যেহেতু আমরা হিটকে এক্সট্র্যাক্ট করছি, কি বললাম? না, আমরা হিটকে এক্সট্র্যাক্ট করছি, হিটকে এক্সট্র্যাক্ট করছি, তাই এটার আরও একটা নাম আছে কি হিট পাম্প। ওকে, তাই আমাদের এখান থেকে বলছি কি যেহেতু হিট এক্সট্র্যাক্ট করছি তাই আমরা বলছি কি সো দিস ইজ অলসো কল্ড হিট পাম্প। ওকে, আচ্ছা, এবারেতে আমাদের কিন্তু একটা কথা মাথার মধ্যে রাখা হবে, হিট যেখান থেকে এক্সট্র্যাক্ট করা হয় সেই জায়গাটাকে কিন্তু আমরা বলি কি সিঙ্ক। ভুল করে ফেললে কিন্তু হবে না, হিট কিন্তু আমরা সোর্স থেকে এক্সট্র্যাক্ট করি না, হিট আমরা কোথা থেকে এক্সট্র্যাক্ট করি? সিঙ্ক থেকে এক্সট্র্যাক্ট করি। যখন আমরা হিট ইঞ্জিন পড়েছিলাম তখন কি বলেছিলাম? হিট কোথা থেকে দিই? না, আমরা সোর্স থেকে দিই। হিট বের করি কোথা থেকে? সিঙ্ক থেকে বের করি। তাহলে আমাদের এখান থেকে মাথার মধ্যে রাখতে হবে কি, দেখ, সিম্পল কথা, দেখ কি বলছি, হিট ইজ extracted from sink. ওকে, মানে আমি যদি এখান থেকে এরকম কথাটাকে বলতে পারি যে যেহেতু সিঙ্ক থেকে এক্সট্র্যাক্ট করছি তাই আমি এখান থেকে যদি ছবি দিয়ে আমি এটাকে বোঝাতে চাই, কীরকমভাবে কথাটাকে বলতে পারবো দেখ তো? না, একটা সিম্পল ডায়াগ্রাম দিয়ে বলি। দেখ,
এই ধরে নে তোদের সিঙ্ক আছে, সিঙ্ক থেকে কাকে এক্সট্রাক্ট করব? হিটকে এক্সট্রাক্ট করব। সিঙ্কের ক্ষেত্রে যা কিছু থাকে সেটাকে 2 নম্বর দিয়ে দেখানো হয়, এখানে তো তাই বললাম। তাহলে এটা আসছে কি Q2। এখান থেকে এক্সট্রাক্ট করার জন্য আমাদের কি থাকে না, আমাদের একটা তোর ব্লক থাকে বা আমাদের একটা মেশিন থাকে, যে মেশিনটার ভেতরেতে আমাদের কি থাকে না সমস্ত কার্যপদ্ধতিটা করা হয়। তো নিশ্চয়ই তার ভেতরেতে একটা সাবস্টেন্স থাকবে, যে সাবস্টেন্সটাকে আমরা বলছি কি ওয়ার্কিং সাবস্টেন্স। হলো? এবার দেখ সেখান থেকে তাহলে এক্সট্রাক্ট করার জন্য আমাদের বাইরের দিক থেকে কাজ করলাম, কি করা হচ্ছে না ওয়ার্ক ইজ ডান, তাহলে এক্সটার্নাল ওয়ার্ক থাকবে। তাহলে এখান থেকে এই যে ওয়ার্ক, এটার সময় আমাদের কি লিখবো দেখ, ওয়ার্ক ইজ ডান অন দ্য সিস্টেম, অর্থাৎ আমাদের যে ওয়ার্কিং সাবস্টেন্স আছে তার উপরে বাইরে থেকে ওয়ার্ক ডান করা হয়। এর ফলেতে কি হয় না, আমাদের দেখ এখান থেকে হিটকে এক্সট্রাক্ট করছি, এদিক থেকে ওয়ার্ক করছি, সেগুলোকে নিশ্চয়ই কোথাও একটা স্টোর করে রাখার জায়গা থাকবে। যে জায়গাটাতে সেটাকে স্টোর করে রাখা হচ্ছে সেটাকেই আমরা বলি কি সোর্স, রাইট? তাহলে সোর্সের ক্ষেত্রে যা কিছু গিয়ে আমাদের স্টোর থাকবে সেটাকে আমরা কি দিয়ে ডিফাইন করছি না Q1 দিয়ে ডিফাইন করছি। ওকে, তাহলে আমাদের এখান থেকে যে দুটো কথা ব্যবহার করলাম সেটা কি কি দেখ, Q2 সেটা কি দেখে নিলাম, হিট এক্সট্র্যাক্টেড, মানে যে পরিমাণ হিটকে আমাদের বাইরে বের করে নেওয়া হয়। Q1 সেটাকে আমরা বললাম কি হিট রিজেক্টেড, কোথায় অ্যাট সোর্স। হলো? W আমাদের বললাম কি না সেটা আসছে এক্সটার্নাল ওয়ার্কটা। হলো কথা? আচ্ছা, এখান থেকে তাহলে আমাদের যদি দেখ কোনগুলো আমাদের ইনকামিং, দেখ এই ওয়ার্কিং সাবস্ট্যান্সের রেসপেক্টে ডব্লুটাও ভেতরের দিকে আছে, Q2টাও ভেতরের দিকে আছে, মানে আমি লিখতে পারবো কীরকমভাবে দেখ W প্লাস Q2 সেটা ইকুয়াল টু কত আসবে, যেটা বাইরে বেরিয়ে যাচ্ছে, কোনটা বাইরে বেরিয়ে যাচ্ছে Q1, তাই আমি লিখবো কত W প্লাস Q2 ইকুয়াল টু Q1। বোঝা গেল পয়েন্টটা? তাহলে সেখান থেকে যদি আমি আরও একটা লাইন লিখি, ওয়ার্ক ডানের ভ্যালু কত চলে আসবে দেখ Q1 মাইনাস Q2। ওকে, তাহলে এই লাইনটা কিন্তু আমাদেরকে প্রত্যেককে মাথার মধ্যে রেখে দিতে হবে। হলো তাহলে কথাটা? এবারেতে আমাদের এখান থেকে কিসের কসের কথা বলে দিচ্ছি দেখ, সবাই এখান থেকে যা যা করার আছে একবার কপি করে নে, দেখে নে, আমি পরের পাতায় যাব। এবারেতে দেখ তোদের আমি একটা জিনিস পড়িয়েছিলাম, আগের দিনেতে করিয়েছিলাম, সেখান থেকে কি বলেছিলাম দেখ, সবসময়তে আমরা দুটো টেম্পারেচারের কথা ডিল করি, T1 আর T2। সবসময়তে বলেছিলাম কি টেম্পারেচার 1 কাকে নেব, সেটা নেব কি, এটা হচ্ছে কি টেম্পারেচার অফ সোর্স। ওকে, আর এখান থেকে T2 সেটা কাকে নেব, টেম্পারেচার অফ সিঙ্ক। ওকে, এবং তোদের সমস্ত কিছু কথার ক্ষেত্রে বলেছিলাম কোনটা আমাদের চেনা জানার দরকার নেই, T1 সব সময়তে হবে কি আমাদের গ্রেটার দ্যান T2। আর আমাদের এটাও বলেছিলাম কি পরীক্ষাতে যদি আমাদের নিউমেরিক্যালস আছে সেখানেতে যেটা বেশি সেটাকে আমরা T1 নেব। ওকে, তাহলে আমাদের যেটা বেশি, ওকে, বেশি টেম্পারেচারকে বা বেশি উষ্ণতাকে আমরা T1 নেব। বেশি উষ্ণতা T1 নাম নিতে হবে। ওকে, না হলে কিন্তু আমাদের এখান থেকে অঙ্কগুলো করার সময়তে কিন্তু একটু অসুবিধা হবে। তাহলে আমাদের দেখে নিলাম কি যেটা বেশি উষ্ণতা সেটাকে আমরা T1 নেব। আর কার্নট ইঞ্জিনের ক্ষেত্রে আমরা যেরকম ইকুয়েশনগুলো করেছিলাম এখানে তো সেটা অ্যাপ্লিকেবল হবে। আমাদের কার্নট ইঞ্জিনের ক্ষেত্রে দেখেছিলাম কি ফ্রম কার্নট ইঞ্জিন আমরা একটা ফর্মুলা দেখেছিলাম, কি দেখেছিলাম দেখ, Q1 বাই Q2 ইকুয়াল টু কত করেছিলাম, T1 বাই T2। ওকে, এটা কিন্তু আমাদের হিট পাম্পের ক্ষেত্রেও প্রযোজ্য। এটি
হিট পাম্পের ক্ষেত্রেও প্রযোজ্য। এটি হিট পাম্পের ক্ষেত্রে প্রযোজ্য। হলো? তাহলে দেখ আমরা আগের ক্ষেত্রে যে ফর্মুলা পেয়ে গিয়েছিলাম ডব্লিউ, আগের পাতাতেই করে দেখালাম তোদেরকে, সেটা ছিল কত? Q1 মাইনাস Q2। এবারেতে দেখ আগেতে আমরা যখন হিট ইঞ্জিন পড়েছিলাম তখন একটা জিনিস করেছিলাম, সেটার নাম ছিল কি? এফিসিয়েন্সি। এফিসিয়েন্সিটা কি ছিল? আউটপুট বাই ইনপুট। এখানের ক্ষেত্রেও সেই দুটোর ক্ষেত্রেই এফিসিয়েন্সি নিলে আমাদের একটুখানি কাজ করতে বা হিসাব নিকাশ করতে একটুখানি অসুবিধা হয়ে যাবে। সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্যে আমাদেরকে যে হিট পাম্প আছে বা রেফ্রিজারেটর আছে তার এফেক্টিভনেসকে মেজার করার জন্য আমরা একটা অন্য টার্ম ব্যবহার করি। ঘটনাটা একই, শুধু টার্মটা আলাদা। সেই টার্মটাকে আমাদের বলি কি না কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। ওকে, তাহলে আমরা এবারেতে যে জিনিসটাকে দেখে নেব সেটা আসছে কি না কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। ওকে, এটা কিসের জন্য ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয় আমাদের কোনো হিট ইঞ্জিনের দক্ষতা কতটা সেটা জানার জন্য। ওকে, মানে এখান থেকে আমরা বলছি কি টু ফাইন্ড দ্য effectiveness কার? টু ফাইন্ড দ্য এফেক্টিভনেস অফ রেফ্রিজারেটর। হলো? এবারেতে আমাদের এখান থেকে আর কিসের কথা বলতে হবে? সেটা হচ্ছে কি দেখ এখানে এফেক্টিভনেস মানে আমাদের সেটাকে যেটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয় সেটা হচ্ছে কি বিটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। কীরকম কথা? না আমাদের কতখানি হিট এক্সট্র্যাক্ট করতে পারলাম না এক্সটার্নাল ওয়ার্ক ডান দ্বারা। ওকে, তাহলে এফেক্টিভনেস বলতে আমাদের উত্তর আসছে কি কতটা হিট নির্গত হলো, কতটা তাপ নির্গমন সম্ভব। ওকে, সেটা দিয়েই আমাদের কি বলতে পারছি না আমাদের এই এফেক্টিভনেসের কথাটা বলতে পারছি। তাহলে এবারেতে দেখ আমি তোদেরকে কি শিখিয়ে দিয়েছি? W ইকুয়াল টু কত শিখিয়ে দিয়েছি? Q1 মাইনাস Q2। তাহলে এখান থেকে লিখে দিচ্ছি কত? বিটা ইকুয়াল টু আসবে কত? এই ফর্মুলাটা। এবার দেখ এইখান থেকে আমরা পেয়েছি কত? দেখ Q1 বাই Q2 ইকুয়াল টু T1 বাই T2। সেখান থেকে আমাদের এই ভ্যালুটা বের করতে পারবো। কীরকমভাবে করছি দেখ তো। দেখ এই যে ঘটনাটা পেয়েছি এই ঘটনাটাকে আমি লিখতে পারবো কীরকম? দেখ ওই ওপরেতে আছে কত? Q1, আমি করলাম কি ওপর থেকে এই টার্মটাকে বাদ দিলাম, দিলে আমাদের কি রইলো? যোগভাগ প্রক্রিয়ার মতো নিচে যেমন ছিল রইলো, ওপরের লবটাতে আমি কি করলাম? নিচের টার্মটাকে সাবট্রাক্ট করলাম। আমি এরকম করতে পারি। তখন রাইট সাইডেতে এটাতে কি আসবে? দেখ T1 মাইনাস T2 বাই আমাদের কত লিখতে পারবো? T2। মানে আমার এখানেতে বক্তব্য হচ্ছে আমি যে কথাটা করতে চাইছি, দেখ আমি লিখতে পারি, দেখ যদি কোথাও a বাই বি ইকুয়াল টু সি বাই ডি থাকে, আমি ছক গেলে লিখতে পারি a মাইনাস বি বাই বি ইকুয়াল টু সি মাইনাস ডি বাই ডি। অর্থাৎ লেফট সাইডেতে যা পারফর্ম করব রাইট সাইডেতেও যদি আমি সেম পারফরমেন্সটা করি, মানে সেম জিনিসটাকে লিখে দিই, ঘটনাটা কিন্তু আমাদের সেম থাকবে। হলো? তাহলে আমাদের এই জিনিসটাকে এখানটাতে করলাম। তাহলে এই জিনিসটা যদি এখানটাতে করি, করে এটাকে আমি জাস্ট উল্টে দিচ্ছি। এটাকে জাস্ট যদি উল্টে দিই কি ঘটনা চলে আসবে দেখ তো। এটা মানেই আমি জাস্ট উল্টে দিলে লিখতে পারবো কত? Q2 বাই Q1 মাইনাস Q2 ইকুয়াল টু কত পেয়ে যাব? দেখ T2 বাই T1 মাইনাস T2। ওকে, তাহলে সেই কথাটা এখানটাতে লিখে দিলে আমাদের এই যে সমীকরণটা পেয়েছি এই সমীকরণটা পেয়ে যাব কত? দেখ T2 ডিভাইডেড বাই T1 মাইনাস T2। ওকে, তাহলে আমাদের কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স বা বিটা সেটাকে কিন্তু আমরা এরকমভাবে অ্যাপ্লাই করে লিখে দিতে পারবো। বোঝা গেল কথা? এবারেতে আমাদের এখান থেকে যেটা করব সেটা হচ্ছে কি দেখ পরের পাতে চল।
আমরা দুটো ফর্মুলাকে একটুখানি ট্যালি করে দেখব। দেখ কার ক্ষেত্রে, হিট ইঞ্জিনের ক্ষেত্রে আর এখানেতে। হিট ইঞ্জিনের ক্ষেত্রে আমরা কি লিখেছিলাম দেখ, ইটা ইকুয়াল টু আমরা লিখেছিলাম হচ্ছে, তোদের নিশ্চয়ই মনে থাকা উচিত, আমরা লিখেছিলাম কত দেখ, T1 মাইনাস T2 ডিভাইডেড বাই T2, সরি T1 মাইনাস T2 ডিভাইডেড বাই আমাদের ছিল কত না T1। ওকে, দেখ তাহলে ওপরটাতে কি ছিল, T1 থেকে কোনো একটা সংখ্যাকে বাদ দেওয়া ছিল আর নিচেতে পুরো T1 ছিল, মানে এর ভ্যালুটা সবসময়তেই আমাদের আসতো কি লেস দ্যান 1, তাই না? এটা ইকুয়াল টু 1 তখনই পসিবল ছিল, ইট ইজ পসিবল দ্যাট ইটা ইকুয়াল টু 1, কখন না যদি তোদের এখান থেকেই T2 এর ভ্যালুটা 0 হয়ে যায়। যদি T2 এর ভ্যালুটা 0 হয়ে যায় তখন ইটার ফর্মুলায় কত বসাতে পারতাম দেখ, T1 মাইনাস 0 বাই T1 ইকুয়াল টু 1। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে T2 কিন্তু কখনোই 0 হতে পারবে না। তার কারণ কি না, আমাদের সবসময় জানতে হবে কিছু না কিছু হিট রিজেক্ট হবেই, কিছু না কিছু তাপ নষ্ট হবেই। ওকে, তার কারণ কি, তার কারণ হিসাবে আমরা শিখেছিলাম যে দেখ সমস্ত তাপকে, ওকে সমস্ত তাপকে কখনোই কার্যে রূপান্তর সম্ভব নয়, কার্যতে রূপান্তর সম্ভব নয়। ওকে, সবাই নিশ্চয়ই কথাটাকে বুঝতে পেরেছিস কিসের কথা বললাম। T2 ইজ নট ইকুয়াল টু 0, তার কারণ বললাম কি কিছু না কিছু তাপ আমাদের নষ্ট হবেই, তার কারণ সমস্ত তাপকে কখনোই কার্যতে রূপান্তর সম্ভব নয়। কিন্তু যদি আমরা হিট পাম্পের কথা বলি, অর্থাৎ হিট পাম্প বলতেই কার কথা বলছি, রেফ্রিজারেটরের কথা বলি। হিট পাম্পের সময় তো আমরা কি শিখলাম দেখ, সেটাতে শিখলাম বিটা ইকুয়াল টু কত বললাম বল, বিটা ইকুয়াল টু বললাম হচ্ছে T2 ডিভাইডেড বাই T1 মাইনাস T2। ওকে, তাহলে দেখ আমাদের এখান থেকে এটা পসিবল যে দেখ এদের যে সাবট্রাকশনটা, সেই সাবট্রাকশনটা কিন্তু আমাদের ওপরে T2 থেকে কম হওয়া পসিবল, অর্থাৎ এর ভ্যালু কিন্তু মে বি গ্রেটার দ্যান 1। ওকে, তাহলে এখান থেকে বলছি কি এর ভ্যালু মে বি গ্রেটার দ্যান 1। ওকে, তাহলে আমরা দেখে নিলাম দেখ ইটার ভ্যালু আমাদের কিন্তু 100% কখনো রিচ করতে পারবে না, কিন্তু বিটার ভ্যালু কি হতে পারে না মে বি হাইয়ার দ্যান 100%। ওকে, তাহলে আমাদের এখান থেকে পরের কথাতে কি শিখে নিচ্ছি যে দেখ তাই বিটা অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স কি হতে পারে, মে বি গ্রেটার দ্যান 100%। হলো, এবারেতে দেখ এই যে আমরা ফর্মুলাটাকে ডিরাইভ করলাম, এখান থেকে আমরা আরও একটা জিনিস করব, সেটা হচ্ছে কি ইটা আর বিটার মধ্যে সম্পর্ক। ওকে, তাহলে আমাদের পরের পাতাতে চল, সেখানেতে আমরা দেখে নেব ইটা এবং বিটার মধ্যে সম্পর্ক। ইটা এবং বিটা এর সম্পর্ক। ওকে, আচ্ছা দেখ আমরা সবাই লিখলাম কি বিটা, বিটা ইকুয়াল টু আমরা কত লিখলাম, সবার মনে থাকা উচিত সেটা ছিল কত, T2 ডিভাইডেড বাই T1 মাইনাস T2। হলো, আমি একটা কাজ করতে পারি দেখ, এই দুটো জিনিসকেই আমরা T1 দিয়ে ভাগ করে দিচ্ছি। যদি দেখ ওপর নিচে T1 দিয়ে ভাগ করি, ওপরটাতে কত পাবো দেখ T2 বাই T1, আর নিচে কতখানি পাবো দেখ তো 1 মাইনাস T2 বাই T1, তাই তো। এবারেতে আমাদের ক্ষেত্রে তোরা সবাই শিখেছিস যে দেখ আমাদের ইটার ফর্মুলা কত শিখেছিলাম, ইটার ফর্মুলা শিখেছিলাম 1 মাইনাস T2 বাই T1। আর দেখ তাহলে নিচের দিকের যে সংখ্যাটা আছে সেটা ইকুয়াল টু ইটা পেয়ে গেলাম,
আর দেখ এখান থেকে আরও বলতে পারবো T2/T1 সেটা ইকুয়াল টু কত আসবে 1 মাইনাস ইটা। তাহলে আমাদের লবেতে বসিয়ে দিতে পারবো কতখানি দেখ 1 মাইনাস ইটা, আর নিচে বসিয়ে দিতে পারবো কত ইটা। অর্থাৎ বিটা ইকুয়াল টু আমরা শিখে নিলাম কত 1 মাইনাস ইটা ডিভাইডেড বাই ইটা। ওকে, এরকমভাবে কিন্তু আমাদের ঘটনাটাকে সবাইকে দেখে নিতে হবে। জিনিসটা মোটেই কঠিন নয়, কিন্তু সবাইকে একটুখানি মাথার মধ্যে রেখে চলতে হবে। এখান থেকে নিউমেরিক্যালস পড়ে, পরীক্ষাতে নিউমেরিক্যালসের জন্য আমাদের ছোট ছোট কয়েকটা দু একটা পয়েন্ট দেখে নেব। কীরকম কথা বলছি ধর, একটা এক্সাম্পল আমরা নিয়ে নিই, ছোট্ট এক্সাম্পল নেব। দেখ আমি বলছি কি, এ রেফ্রিজারেটর works in between, সে যে দুটো টেম্পারেচারের মধ্যে কাজ করে সেটার ভ্যালুসের কথা বলছি আমি। কিসের কথা বললাম, 4 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড 30 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, এ কি কাজ করতে ব্যবহার করা হচ্ছে না, এই জিনিসটা ব্যবহার করা হচ্ছে যে প্রতি সেকেন্ডে 600 ক্যালোরি হিট এক্সট্র্যাক্ট করার কাজে ব্যবহার করা হচ্ছে। বোঝা গেল কথাটা? আমি কি বললাম, একটা রেফ্রিজারেটর আছে, যেই রেফ্রিজারেটরটাকে আমরা বলছি কি না 600 ক্যালোরি হিট তুমি এক্সট্র্যাক্ট করো। সে কোথা থেকে এক্সট্র্যাক্ট করবে? নিশ্চয়ই সিঙ্ক থেকে এক্সট্র্যাক্ট করবে। তাই আমরা এখান থেকে বলছি কিসের কথা, দেখ ইট ইজ ইউজড টু এক্সট্র্যাক্ট হিট অফ 600 ক্যালোরি কতক্ষণে না ইন 1 সেকেন্ড। তাহলে আমাদের এখান থেকে বের করতে বলা হয়েছে, তাহলে তার জন্যে যে ইঞ্জিনটা ব্যবহার করা হচ্ছে, এক্সট্রাক্ট করছে মানে নিশ্চয়ই কোনো একটা এক্সটার্নাল ইঞ্জিনের কথা বলা হচ্ছে। তো যে ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে তার ক্ষমতা কত, ক্ষমতা মানে কি পাওয়ার। ওকে, তাই আমরা এখান থেকে বলছি কি ফর দিস, এই অপারেশনটা হওয়ার জন্য আমাদের কিসের কথা বলা হচ্ছে, ফর দিস পাওয়ার রিকোয়ার্ড, অর্থাৎ কতখানি পাওয়ার লাগবে তার কথা করার কথা বলা হচ্ছে। তাহলে দেখ আমাদের এখান থেকে কিসের কথা শিখে নিলাম, কি কি ইনফরমেশন আছে। 1 নম্বর কথায় যেটা কম তোদের বারবার শেখাচ্ছি সেটাকে কি হিসাবে নেব, T2 ইকুয়াল টু তাহলে কত নিয়ে নিলাম 4 ডিগ্রি সেন্টিগ্রেড। তোদের সবাইকে বলেছি আমি, যেটা আমাদের ডিগ্রি সেন্টিগ্রেডেতে লিখে কাজ করা যায় না সেটাকে আমাদের সবসময়তে কি করতে হয় না, সবসময়তে আমাদের এসআইতে কনভার্ট করে নিতে হয়। এসআইতে কনভার্ট করে নিতে হয় মানে আমাদের কি বলছি না, দেখ এটাকে কেলভিন এককে প্রকাশ করব। তাহলে 273 প্লাস 4 মানে আমাদের এখান থেকে এটা চলে আসবে কত 277 কেলভিন। তারপরেতে কি আছে দেখ T1, সবসময়তে শিখিয়েছি কি দেখ যেটা বড় সেটাকে T1 নেব। তাহলে এখানেতে T1 এর ভ্যালু আসছে কত 30 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে আমরা এখান থেকে করব কত 273 প্লাস 30, অর্থাৎ এখান থেকে ভ্যালুস পেয়ে যাব কত 303 কেলভিন। আর দেখ যে হিটটাকে এক্সট্র্যাক্ট করছি Q2, এগুলো কেলভিনে দিয়েছি, তাহলে ওটাকেও এসআইতে নিয়ে যেতে হবে। 600 ক্যালোরি থেকে এসআইতে নিয়ে যেতে গেলে কত করব 4.2 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে সেটা আসবে কি তত জুল। ওকে, তাহলে এখান থেকে এবারেতে আমরা কিসের কথা বলতে পারবো দেখ, সেটা সিম্পল কথা, সেটা আসছে কি দেখ আমাদের রেফ্রিজারেটরের ক্ষেত্রে বিটা ইকুয়াল টু আমরা কত শিখেছি না, রেফ্রিজারেটরের ক্ষেত্রে বিটা ইকুয়াল টু আমরা শিখেছি হচ্ছে এই ফর্মুলাটা T2 ডিভাইডেড বাই T1 মাইনাস T2। তাহলে দেখ T2 তার ভ্যালুস কত আছে 277 ডিভাইডেড বাই T1 মাইনাস T2, মানে আমাদের এখান থেকে পাচ্ছি কত 303 মাইনাস 277, মানে এখান থেকে ভ্যালুস পেয়ে যাচ্ছি কত দেখ 277 বাই 30, সেটা হয়ে গেল কি আমাদের বিটার ভ্যালু, রাইট। আবার দেখ আমরা সবাই শিখেছি কি বিটা মানে আরও একটা ফর্মুলা হয়, সেটা আসছে কি Q2/W। দেখ তোদেরকে আমি শিখিয়েছি বিটা মানে কতখানি লিখতে হয় Q2/W, এই যে Q2/W। তাহলে এই বেসিক ফর্মুলাটাকে যদি আরও একবার আমি এখানটাতে ব্যবহার করি কি দেখতে পাবো দেখ এই ঘটনা।
আমাদের বের করতে বলেছিল কি পাওয়ার রিকোয়ার্ড। তো চল না আগে ডব্লুর ভ্যালুটা বের করে নিই। তাহলে এখান থেকে ডব্লুর ভ্যালুটা কত চলে আসবে দেখ তো, ক্রস মাল্টিপ্লাই করলে Q2 ইন্টু 30/277। তাহলে দেখ এখান থেকে আমাদের কত লিখতে পারবো, Q2 তার ভ্যালু লিখেছিলাম কত 600 ইন্টু 4.2 ইন্টু 30/277। তাহলে দেখ এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা এখান থেকে যে ভ্যালুটা পাবো সেটা অ্যারাউন্ড পাবো হচ্ছে 237 জুল। হলো? তাহলে দেখ যদি আমরা ওয়ার্ক ডান পেয়ে যাই, আমাদের পাওয়ার পেতে কি কোনো অসুবিধা হবে? তোদের কি মনে হয়? পাওয়ার তো সিম্পল, তার কারণ হিসেবে আমরা কি শিখেছি, পাওয়ার মানে আমরা সবাই শিখেছি কত কি হয়, ওয়ার্ক ডান বাই টাইম। তাহলে দেখ ওয়ার্ক ডানের ভ্যালু কতখানি আছে, সেটা আসছে কি দেখ 237, আর টাইম 1 সেকেন্ডে পাওয়ার টাইম কতখানি ওয়ার্ক ডান হচ্ছে তাকেই তো আমরা পাওয়ার বলি। তাহলে সেখান থেকে আমরা লিখে দেবো কত 237 ওয়াট। ওয়াট মানেই কত, জুল পার সেকেন্ড। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, রেফ্রিজারেটরের যদি কোনো আমাদের অঙ্ক দেয় পরীক্ষায়, সেটাকে কিন্তু আমরা অ্যাপ্রোচ করে আসতে পারি। বোঝা গেল পয়েন্টটা? এরপরে তো আরও একটা এক্সাম্পল নিয়ে নেব। পরের এক্সাম্পলটার ক্ষেত্রে কিরকম নিয়ে নিচ্ছি দেখ। ওকে, আমাদের এখানেতে বলা হচ্ছে কি একজন ইনভেন্টর আছে, সে ইনভেন্টর বলছে যে একটা ইঞ্জিন আছে যে কিনা দুটো টেম্পারেচারের মধ্যে অপারেট করে। সেখানে তোকে টেম্পারেচার দুটোর ভ্যালু দিয়ে দেবো, দিয়ে সেখান থেকে বলছে কি ইনভেন্টরটা যে আমার এই ইঞ্জিনটার এফিসিয়েন্সি হচ্ছে এত %। তোদেরকে বিচার করতে বলা হবে যে সেই যে কথাটা সে বলছে সেটা কি সঠিক হবে না সঠিক হবে না। ওকে, সেটাই হচ্ছে কিন্তু আমাদের এখানেতে নিউমেরিক্যালস। আমি কিসের কথা বলছি তাহলে দেখ, অ্যান ইনভেন্টর, সে কি বলছে দেখ, ক্লেমস দ্যাট efficiency equal to 26%. efficiency equal to 26%. কখন সেটাকে সে ক্লেম করছে, when temperature of sink, temperature of sink মানে আমাদের কি দিয়ে লেখে, T2 দিয়ে লিখতে হয়, T1 দিয়ে কাকে লেখে, আমাদের টেম্পারেচার অফ সোর্স লেখে। তাহলে আমি বলছি টেম্পারেচার অফ সিঙ্ক সেটা বলছে কত 27 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে আমাকে বলছি কত T2 সেটাকে বলছি হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, আর T1 অর্থাৎ টেম্পারেচার অফ আমাদের সোর্স সেটা বলছে কত না 120 ডিগ্রি সেন্টিগ্রেড, 127 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, আমাদের জিজ্ঞাসা করা হচ্ছে ইজ ইট কারেক্ট? সে কি তাহলে সঠিক কথা বলছে? এটাই হচ্ছে কিন্তু আমাদের প্রশ্ন। তোদের কি মনে হয়, এটাকে কি তোরা করতে পারবি? পেরে যাওয়া উচিত, এমন কোনো কাজ নেই। আমরা দেখ সবাই শিখেছি কি ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কার ক্ষেত্রে হয়, কার্নোট ইঞ্জিনের ক্ষেত্রে হয়। কার্নোট ইঞ্জিনের ক্ষেত্রে এফিসিয়েন্সির ফর্মুলা কত শিখেছি, 1 - T2/T1। তাহলে দেখ 1 - T2, T2-র ভ্যালু আসছে কত 27 ডিগ্রি আছে। 27 ডিগ্রি থাকলে তো আর 27 বসাতে পারবো না, আমরা কত বসাতে পারবো 273 + 27 অর্থাৎ বসিয়ে দেবো কত 300। তাহলে ওপরেতে চলে গেল কত 300, নিচে আসছে কত দেখ T1, T1 এর ভ্যালু কত আছে 127। তাহলে 127 তো আর বসাতে পারবো না, তার সাথে কি করতে হবে 273 অ্যাড করে বসাতে হবে। তাহলে সেটা পেলাম কত 400। তাহলে এখান থেকে আমি 400 দিয়ে ভাগ করলাম, এই গেল। তাহলে দেখ এখান থেকে আমরা কত পাচ্ছি 1 - 3/4, মানে পাচ্ছি কত 1/4। এটাকে যদি আমি পার্সেন্টেজে লিখি, অর্থাৎ আমি বলছি কি এটা ইন পার্সেন্টেজ, সেটা পাচ্ছি কত 1/4 × 100%, অর্থাৎ তার ভ্যালুস পাচ্ছি কত 25%। তাহলে দেখ কার্নোট ইঞ্জিন যদি এটা হতো তার এফিসিয়েন্সি হতে পারতো কি 25%। আর আমরা শিখেছি কি কোনো ইঞ্জিনেরই এফিসিয়েন্সি কখনো কার্নোট ইঞ্জিনের এফিসিয়েন্সির থেকে বেশি হতে পারে না। ওকে, তাহলে আমাদের এখান থেকে বলছে কি no engine
can have efficiency more than Carnot engine. ওকে, তাহলেতে দেখ ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হওয়া কত পসিবল ছিল 25%, কিন্তু এখানে যে ইনভেন্টরটা আছে সে ক্লেম করছিল সেটা 26%, তাহলে আমাদের কি ক্লেম ইজ ফলস, ক্লেমটা সঠিক নয়। ওকে, তাহলে দেখ হিট ইঞ্জিন বা আমাদের রেফ্রিজারেটর থেকে এরকম ধরনের কোয়েশ্চেন আসবে যেগুলোকে তোরা প্রত্যেকেতে চেষ্টা করলেই কিন্তু তোরা ভালোভাবে সেই জিনিসগুলোকে করে ফেলতে পারবি। এই টপিকটা থেকে আর একটাই এক্সাম্পল নিয়ে নেব, লাস্ট এক্সাম্পল নিয়ে নেব এখানটা থেকে। দেখ কিসের কথা বলছি। ম্যাক্সিমাম যে নিউমেরিক্যালসগুলো আসে এই টপিকটা থেকে সেটা কিন্তু এই কার্নট ইঞ্জিন রিলেটেডই আসে। তো এখান থেকে ধর আমি পরের আরও একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, সেটাও এই কার্নট ইঞ্জিনের কথাই বলছি। বলা আছে কি না কার্নট ইঞ্জিনের এফিসিয়েন্সি হচ্ছে 40%। ওকে, আমাদের তাহলে কিসের কথা বলছি না এফিসিয়েন্সি ইকুয়াল টু 40%। ওকে, কখন না তার জন্য বলা আছে ইফ ইট রিসিভস আ হিট অফ কত না 500 কেলভিন। ওকে, আচ্ছা আমি এখান থেকে কার ক্ষেত্রে আলোচনাটা করছি সেটাকেও কিন্তু তোদেরকে বলে রাখি, এটাকে কিন্তু আমরা আলোচনা করছি কার্নট ইঞ্জিনকে নিয়ে। যদি কারোর কনসেপচুয়াল কোনো ডাউট থেকে থাকে কার্নট ইঞ্জিন নিয়ে আমার প্রিভিয়াস ভিডিওটাকে তোরা ফলো করে দিবি, দেখবি যে সেখানেতে কিন্তু সুন্দরভাবে সমস্ত কিছু কনসেপ্টকে কিন্তু আমরা ইলাবোরেট করে রেখেছি। দিয়ে আমাদেরকে বের করতে বলা হচ্ছে যদি এর এফিসিয়েন্সি 50% হয় তখন সে কতখানি হিট রিসিভ করতে পারবে। ওকে, তাহলে আমাদের বের করতে বলা হচ্ছে ফাইন্ড দ্য হিট রিসিভড কখন না ইফ এফিসিয়েন্সি ইকুয়াল টু 50%। তাহলে এই জিনিস আমাদেরকে বের করতে দিয়েছে। তাহলে আমাদের বলে দিয়েছে কি না Q1 এর ভ্যালু বলে দিয়েছে কতখানি, দেখ Q1 এর ভ্যালু বলে দিয়েছি হচ্ছে যে তোর 500 কেলভিন। তখন আমাদের এফিসিয়েন্সি কত শিখিয়ে দিয়েছি দেখ, মানে বলে দিয়েছি হচ্ছে 40%। আমাদের এখন Q1 এর ভ্যালু বের করতে বলছে, হিট রিসিভ মানে আমাদের হিট সে কোথা থেকে রিসিভ করে, সোর্স থেকে রিসিভ করে, মানে Q1 এর ভ্যালুটাকে বের করতে বলছে। কতখানি রিসিভ করতে পারবে সেটা বের করতে বলছে, তার জন্য আমাদের বলে দিয়েছে কি না এফিসিয়েন্সি ইকুয়াল টু বলে দেওয়া আছে কতখানি না 50%। ওকে, তাহলে এটাকে বলতে গেলে আমরা কীরকম ভাবে বলবো দেখ, সিম্পল কথা। প্রথম ক্ষেত্রে দেখছি কি ইটা ইকুয়াল টু 40%, তাহলে 40% মানে আমাদের সেটা বলবো কত 40/100, মানে আমাদের সেখান থেকে দেখ কাটাকাটি করলে কত পেয়ে যাবো, 20 দিয়ে কাটলে 2, এখান থেকে 5, তাহলে এখান থেকে পাচ্ছি কত 2/5। সেটা ইকুয়াল টু আমাদের ক্ষেত্রে ফর্মুলা কত শেখা আছে না আমাদের সবার ফর্মুলা শিখেছি, সেটা ছিল কত 1 - Q2/Q1, রাইট। তাহলে দেখ সেখান থেকে আমরা এটাও বের করতে পারবো Q2/Q1 সেটা ইকুয়াল টু কত পাবো 1 - 2/5, মানে পেয়ে যাব কত 3/5। আমাদের দেখ Q1 এর ভ্যালু বলে দেওয়া আছে কত 500, তাহলে Q2 তার ভ্যালু কত পেয়ে যাব 3/5 ইন্টু 500, মানে সেখান থেকে আমরা কাটলে কত পেয়ে যাব দেখ 100, আমরা পেয়ে যাব হচ্ছে 300 কেলভিন। তাহলে দেখ Q2 সেটার ভ্যালুটা আমরা পেয়ে গেলাম কতখানি না 300 কেলভিন। এবারে আমাকে বের করতে হবে কি যে Q1 এর ভ্যালু যখন এফিসিয়েন্সি হচ্ছে কতখানি 50%। তাহলে সেটাকে যদি আমাদের দেখতে হয় কীরকমভাবে দেখবো দেখ এফিসিয়েন্সি
ইকুয়াল টু লিখছি 50%, মানে কত লিখবো 50/100, মানে সেখান থেকে কাটলে কত পেয়ে যাচ্ছি হাফ। সেটা ইকুয়াল টু আমাদের ফর্মুলা আসছে কত দেখ 1 মাইনাস Q2/Q1। Q2 আগে যা ছিল সেম থাকবে, এখন Q1টা বদলে গেছে, যেটা আমাদের বের করতে হবে। আমি সেটাকে নিয়ে নিচ্ছি কত Q1 ড্যাশড, রাইট। তাহলে এই ঘটনার সময় আমরা কীরকম কথা বলতে পারবো বল না, Q2/Q1 ড্যাশড ইকুয়াল টু কত পাবো 1 মাইনাস হাফ, অর্থাৎ সেটা পাবো হচ্ছে কত হাফ। আমাদের বের করতে হবে কি Q1 ড্যাশড, তাহলে Q1 ড্যাশড ক্রস মাল্টিপ্লিকেশন করলে কত পেয়ে যাব 2 ইন্টু Q2। Q2 এর ভ্যালু কত ছিল 300, মানে এখান থেকে করে দেবো কত 2 ইন্টু 300, সেটা ইকুয়াল টু পেয়ে যাব কত 600 কেলভিন। ওকে, এইরকমভাবে আমাদের কিন্তু অ্যান্সারটাকে এখানেতে বের করতে হবে। এরপরেতে দেখ এইরকমই আরও একটা অঙ্ক তোদের জন্য নিয়ে নেব, কিন্তু ইজি অঙ্ক, প্রত্যেকে কিন্তু এগুলোকে সবাইকে শিখে রাখতে হবে। পরের যে অঙ্কটা তোদের জন্য নিয়ে নিচ্ছি সেটা দেখ। ওকে, এখানে যে এক্সাম্পলটা নিচ্ছি দেখ, বলা আছে কি না, এটা ওই কার্নট ইঞ্জিনের ক্ষেত্রে, যার বলা আছে কি যে লো টেম্পারেচার রিজার্ভয়ার, এর টেম্পারেচার হচ্ছে কতখানি 7 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তাহলে আমাদের এখান থেকে বলছে কীরকম কত দেখ, ফর এ কার্নট ইঞ্জিন কি কি ইনফরমেশন দিয়েছে দেখ, সেটা বলেছে কি টেম্পারেচার অফ লো রিজার্ভয়ার, ওকে, সেটা বলে দিয়েছি কতখানি দেখ 7%, সরি 7 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, আর আমাদের কিসের কথা বলছি দেখ, এটার এফিসিয়েন্সি হচ্ছে কত 50%, হ্যাজ এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি মানে কত এটা, সেটা ইকুয়াল টু বলে দিচ্ছি কতখানি 50%। দিয়ে আমরা বলছি কি আমাদের এফিসিয়েন্সিটাকে আমরা 70% বাড়াতে চাইছি, তার জন্যে আমাদের হাই টেম্পারেচার রিজার্ভয়ারকে কতখানি বাড়াতে হবে টেম্পারেচারকে। তাহলে আমাদের এখান থেকে কোয়েশ্চেনটা কি আসছে দেখ তো, টু গেট দ্য এফিসিয়েন্সি, টু গেট দ্য এফিসিয়েন্সি মানে কি নতুন এফিসিয়েন্সির ভ্যালু ইকুয়াল টু 70%, ফাইন্ড how much temperature of high reservoir is to be increased. ওকে, তাহলে দেখ এখানটাতে ওই বেসিক ফর্মুলা রিলেটেডই অঙ্ক, এর থেকে বেশি টাফ তো আমাদের এখন পরীক্ষাতে পড়ছে না, না তোদের WBJEতে পড়ছে, না JEE মেন্সে পড়ছে, বা তোরা বলতে পারবি কি না তোদের বোর্ড লেভেল পরীক্ষায় পড়ছে। তাহলে এটার ক্ষেত্রে তোদের ঘটনাচক্রগুলো কীরকমভাবে নিচ্ছিস দেখ তো, না টেম্পারেচার অফ লো রিজার্ভয়ার, মানে আমাদের এখান থেকে কার কথা বলছি দেখ T2, তার ভ্যালু দেওয়া আছে কত 7 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে আমাদের তো এখানেতে তো রাখতে পারবো না ডিগ্রিতে, তাহলে সেখান থেকে তার ভ্যালু কত চলে যাবে দেখ তো 280 কেলভিন। তার এফিসিয়েন্সি কত দেওয়া ছিল দেখ, এফিসিয়েন্সি দেওয়া ছিল 50%, অর্থাৎ সেটাকে আমাদের ভ্যালুস কত পাবো হাফ, সেটা ইকুয়াল টু আমাদের কত শিখেছিলাম দেখ তো, সেটা ইকুয়াল টু শিখেছিলাম 1 মাইনাস T2/T1। তাহলে সিম্পল এখান থেকে লিখতে পারবো কত T2/T1 ইকুয়াল টু 1 মাইনাস 1/2, মানে পাবো কত হাফ। দেখ T2 এর ভ্যালু জানি আমরা, তাহলে T1 এর ভ্যালু বের করতে পারবো, T1 ইকুয়াল টু কত পাবো 2 ইন্টু T2, তাহলে সেখান থেকে কত পাচ্ছি দেখ 2 ইন্টু 280, মানে সেখান থেকে পাবো কত আমরা 560। ওকে, এত কেলভিন আমরা পেয়ে গেলাম কার টেম্পারেচার না T1। এবারে তো আমরা চাইছি কি এফিসিয়েন্সি ইকুয়াল টু 70%, রাইট। তাহলে দেখ এফিসিয়েন্সি হচ্ছে 70%, মানে আমরা লিখবো কত 7/10, কারণ 100% মানে এটাকে তোর 1/100 দিয়ে মাল্টিপ্লাই করবো, 1/100 দিয়ে মাল্টিপ্লাই করলে এখান থেকে ভ্যালুসটা কত পেয়ে যাবো
না 7/10। সেটা ইকুয়াল টু কার্নট ইঞ্জিনের ক্ষেত্রে ফর্মুলা কত থাকবে 1 মাইনাস T2/T1। তাহলে দেখ 1 মাইনাস T2/T1, তাহলে দেখ T2 তার ভ্যালু তো আগে থেকেই দিয়ে দেওয়া ছিল কতখানি না সেটা আসছে 280, এখান থেকে লিখে দিচ্ছি কত দেখ 280/T1। তাহলে দেখ সিম্পল এখান থেকে লিখতে পারবো কি 280/T1 সেটা ইকুয়াল টু কত 1 মাইনাস 7/10, মানে পাবো কত 3/10, রাইট। তাহলে T1 তার ভ্যালুস আমরা কতখানি পেয়ে যাব দেখ ক্রস মাল্টিপ্লিকেশান করলে 280 ইন্টু 10/3, তাহলে 280/10 ইন্টু 3 সেটাকে করলে আমাদের কত পাচ্ছি দেখতে একটু ক্যালকুলেশন করে নিয়ে, 1 মিনিট আমি একটু ক্যালকুলেশনটা করে নিই তোদের জন্য, তোরাও কর। কত আসছে দেখ 2800 ডিভাইডেড বাই 3, তাহলে সেখান থেকে ভ্যালুসটা আমরা পেয়ে যাচ্ছি কতখানি না 933। ওকে, তাহলে আগে টেম্পারেচার ছিল কতখানি 560, এখন টেম্পারেচার পাচ্ছি কতখানি 933। তাহলে টেম্পারেচার কতখানি ইনক্রিজ করতে হলো, তাহলে টেম্পারেচার ইনক্রিজ করতে হলো নিশ্চয়ই তোরা এখান থেকে বুঝতে পারছিস টেম্পারেচার ইনক্রিজড অর্থাৎ টেম্পারেচার বৃদ্ধি করা হয়েছে কতখানি না এখন 933, আগে ছিল কতখানি 560। তাহলে 933 থেকে 560কে বাদ দিলে আমাদের অ্যান্সার কত পাবো দেখতো। ওকে, আমরা সেখান থেকে পেয়ে গেলাম কতখানি 373, অর্থাৎ টেম্পারেচার আমাদের ইনক্রিজ করতে হবে 373 কেলভিন। তাহলে 373 কেলভিন মানে সেটা মানেও আমাদের জানি কত 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তাহলে যদি আমরা আমাদের কি বলা হচ্ছে যে হাই টেম্পারেচার রিজার্ভায়ার অর্থাৎ সোর্সের টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করি, কার রেসপেক্টে না রেসপেক্টটা হচ্ছে কি আমাদের এফিসিয়েন্সিকে বাড়ানোর জন্য, তখন আমাদের এফিসিয়েন্সি 50% থেকে 70% পর্যন্ত পৌঁছে যাবে। ওকে, তাহলে এরকম ধরনের অঙ্কগুলোকেই তোরা প্র্যাকটিস করবি। তোদের ডিটেলসে আমি দেখিয়ে দিলাম থার্মোডিনামিক্স এবং কাইনেটিক থিওরি অফ গ্যাস, অর্থাৎ গ্যাসের গতীয় তত্ত্ব এবং তাপ গতিবিদ্যা। তো তোরা যথেষ্ট ভালো করে দেখবি। এরপরেতে আমাদের যে পরের ভিডিও থেকে আসবো সেখান থেকে আমরা থার্মাল প্রপার্টিস অফ ম্যাটারকে নিয়ে কিন্তু আমরা ডিসকাশন করতে থাকবো। ওকে, তো তোরা সমস্ত ভিডিওগুলো দেখিস। ফর দ্য টাইম বিং বাই বাই, তো দেখা হবে তোদের সাথে পরের ভিডিওতে। চল।